আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি তোমাদের যে ক্লাসটি নেব এটা হচ্ছে নবম দশম শ্রেণীর গণিত টিউটোরিয়াল অধ্যায় ১ বাস্তব সংখ্যা ক্লাসটি নেব। আর এটা হচ্ছে তোমাদের পার্ট 1 বেসিক ক্লাস। তো চলো শুরু করা যাক। আমি আব্দুল হাদ ব্যাপারী আছি তোমাদের সাথে। তো বেসিকের ক্ষেত্রে যদি আসি, তোমাদের কিছু ডেফিনিশন বা সংজ্ঞা জানতে হবে। তো প্রথমে জানা যাক যে স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার আসলে কি। তো চলো, স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার বলতে তোমার স্বাভাবিক সংখ্যাগুলোকে বোঝায়। ১, ২, ৩, ৪, ৫ এগুলো গণনা করার কাজে ব্যবহৃত হয়। তোমরা আরেকটু বুঝবে। দেখো যে স্বাভাবিক সংখ্যা দেখো কাকে বলে। যদি আমি বলি যে এইখানে কি যে সংখ্যাগুলো হবে ১, ২, তারপরে ৫, ১০ এইভাবে যত সংখ্যা, এখানে জিরো কিন্তু এইখানে নেই। অনেক ক্ষেত্রে জিরো ধরলেও সাধারণভাবে নেই, ঠিক আছে। অনেক ক্ষেত্রে জিরো ধরা হয় কিন্তু সাধারণভাবে স্বাভাবিক সংখ্যা এক থেকে বড় যত সংখ্যা আছে, এক থেকে বড় হতে হবে যত সংখ্যা, এটাই হচ্ছে কি তোমার স্বাভাবিক সংখ্যা। এটাকে এন দ্বারা প্রকাশ করা হয়, এটাকে ন্যাচারাল নাম্বার এন দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে। অনেক ক্ষেত্রে শূন্য ধরা হয় কিন্তু শূন্য এখানে নেই। তো এবার যদি আমরা পূর্ণ সংখ্যা বা হোল নাম্বার যাই, এটা তোমার ডব্লু দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে। তো দেখো, তো এটা হচ্ছে ০, ১, ২, ৩, ৪, এইখানে কিন্তু শূন্য আছে। তো দেখো স্বাভাবিক সংখ্যা প্লাস শূন্য। তো তাহলে পূর্ণ সংখ্যা কি পেলাম আমরা ডেফিনিশন থেকে তোমার শূন্য থাকবে এখানে, আর প্লাস ১ থাকতে পারে, ৫ থাকতে পারে, যে কোনো সংখ্যা। ক্লিয়ার? তো শূন্য থাকবে আর যে কোনো ধনাত্মক সংখ্যা, এটা হচ্ছে পূর্ণ সংখ্যা। আর এটাকে ডব্লু দ্বারা প্রকাশ করা হোল নাম্বার বা পূর্ণ সংখ্যা। এবার যদি আমরা আসি অখণ্ড সংখ্যা, ঠিক আছে। তো দেখো অখণ্ড সংখ্যাগুলো কি কি। অখণ্ড সংখ্যা ইন্টিজার, এটাকে তোমার ইন্টিজার বলা হয়। অখণ্ড সংখ্যা হচ্ছে শূন্য। শূন্য থেকে বড় যত সংখ্যা আছে, এই যে যদি আমরা একটা সংখ্যা রেখার সাহায্যে প্রকাশ করি, শূন্য, শূন্য থেকে বড় যত সংখ্যা আছে ১, ২, ৩, এটা হচ্ছে কি তোমার অখণ্ড সংখ্যা। আর ইন্টিজার মানে, আর এখানে কি ঋণাত্মক সংখ্যাও হবে। ঋণাত্মক সংখ্যা তোমার -১ হতে পারে, -২ হতে পারে, -৩, ঠিক আছে। তো এইভাবে হতে পারে। তাহলে দেখো যে স্বাভাবিক সংখ্যা একে এন দ্বারা প্রকাশ করা হয়। এটা হচ্ছে তোমার কি, এই যে জিরো থেকে বড় হতে হবে, ঠিক আছে। জিরো থেকে বড় যে কোনো সংখ্যাই কি তোমার ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যা। আর পূর্ণ সংখ্যা কি দেখো, পূর্ণ সংখ্যা হচ্ছে তোমার যে জিরো এবং এর থেকে বড় যে কোনো সংখ্যা, ঠিক আছে। এটাকে ডব্লিউ দ্বারা প্রকাশ করা হয়, এই যে পূর্ণ সংখ্যা, ঠিক আছে। আর অখণ্ড সংখ্যা হচ্ছে তোমার সব সংখ্যা যেটা শূন্য থেকে বড়ও হতে পারে, আবার শূন্য থেকে ছোটও হতে পারে, আবার শূন্যও হতে পারে। শূন্য থেকে বড়ও হতে পারবে, আবার তোমার যদি মনে করো যে এটা শূন্য থেকে ছোট হবে, এটাও হতে পারে, ঠিক আছে। তো এটা হচ্ছে ইন্টিজার বা অখণ্ড সংখ্যা, বাংলায় আমরা বলি অখণ্ড সংখ্যা। তো তাহলে বোঝা গেল ধনাত্মক, ঋণাত্মক প্লাস শূন্য। তো নেক্সটে যাই আমরা। দেখো এবার ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যা একটু বুঝি, এটা তোমরা পারবা। ধনাত্মক সংখ্যা বলতে সকল পজিটিভ নাম্বারকে আমরা বুঝি, আর ঋণাত্মক সংখ্যা বলতে তোমার সকল নেগেটিভ সংখ্যাগুলোকে আমরা বুঝি। এগুলো তোমরা পারবা। তো নেক্সটে যাই আমরা। মৌলিক সংখ্যা কাকে বলে, এটাও তোমরা পারবা। তো দেখো একের বেশি এমন সংখ্যা যার শুধু দুটি ভাজক, এই সংখ্যায় আসতে পারে তোমাদের কি, যার শুধু দুটি ভাজক, এক এবং সে নিজে। তাহলে দেখো মৌলিক সংখ্যা কি, প্রাইম নাম্বার, এটা কি তোমার এক এবং ওই সংখ্যা নিজে, যেরকমভাবে হতে পারে ৩, ৫, ৭। আর মৌলিক সংখ্যার চারটা তোমরা মুখস্থ করে নেবা, এটা তোমাদের ভবিষ্যতেও কাজে লাগবে। যেরকম ১ থেকে ১০০ পর্যন্ত যতগুলো মৌলিক সংখ্যা আছে এগুলো মুখস্থ থাকা ভালো। তো নেক্সটে যদি আমরা যাই যৌগিক সংখ্যা বা কম্পোজিট নাম্বার, ঠিক আছে। তো একের বেশি তোমরা জানো এগুলা, যে একের বেশি এমন সংখ্যা যার দুইটির বেশি ভাজক আছে। যেরকম মনে করো যে ৪, তোমরা গসাগু বা লসাগু নির্ণয়ের ক্ষেত্রে করে আসছো, ঠিক আছে। যে যেরকম এরকম ৪, এটাকে আমরা এইভাবে লিখতে পারি ১ গুণ ৪। আবার আমরা লিখতে পারি ২ গুণ
4, 2 গুণ 2, ঠিক আছে। তো দেখো এখানে কিন্তু 1 আছে, 4 আছে, 2 আছে, আর একটা 2 আছে। তো এখানে একের বেশি এমন সংখ্যা যার দুইটির বেশি ভাজক আছে, এখানে দুইটির বেশি আছে, 1, 4 ছাড়াও 2 ভাজক হিসেবে আছে। তো এটা হচ্ছে কি একটা যৌগিক সংখ্যা বা কম্পোজিট নাম্বার। এরপরে যদি আমরা যাই নেক্সট, তো এই বেসিকগুলো যদি তোমরা বুঝতে পারো তাহলে এই চ্যাপ্টার তোমাদের জন্য সহজ হবে ইনশাআল্লাহ। পরের ক্লাসে আমরা ম্যাথ নিয়ে আলোচনা করব। তো দেখো ভগ্নাংশ যদি আমি বলি, তো দেখো ভগ্নাংশ কি, যে সংখ্যাকে তোমার a বাই বির আকারে প্রকাশ করা যায়। a বাই বি, এটা হচ্ছে ভগ্নাংশ। এটা তোমরা জানো, এগুলো সবই জানো, বাট এগুলো স্মরণ করে দেওয়ার জন্য। এবং প্রকৃত ভগ্নাংশ লব থেকে হর বড় হবে। যেরকমভাবে এইভাবে যদি কোনো একটা সংখ্যা থাকে 3/5, উপরেরটা হচ্ছে লব, নিচেরটা হর। তো যদি এই যে হর বড় থাকে তাহলে কি এটা প্রপার ফ্র্যাকশন বা প্রকৃত ভগ্নাংশ। আর অপ্রকৃত যেরকম 5/3, এটাই তোমার কি হর ছোট আর লব বড়। তো নেক্সটে যাই। তো মূলদ সংখ্যা কি? মূলদ সংখ্যা, এটা নিয়ে তোমাদের অনেকেরই কনফিউশন বাজে, মূলদ সংখ্যা কি আর অমূলদ সংখ্যা কি, ঠিক আছে। তো দেখো যদি আমরা বলি মূলদ সংখ্যা কি আর অমূলদ সংখ্যা কি, মূলদ সংখ্যা বা রেশনাল, একে রেশনাল নাম্বারও বলে, আর অমূলদ সংখ্যা হচ্ছে ইররেশনাল নাম্বার। তো যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে এটাই হচ্ছে তোমার কি মূলদ সংখ্যা। আর যে সংখ্যাকে এই যে ভগ্নাংশ আকারে কোনো মতেই লেখা যাবে না, পি বাই কিউ আকারে কোনোভাবেই এটাকে কি করা যাবে না, লেখা যাবে না, সেটাই কি তোমার অমূলদ সংখ্যা। তো দেখো কিভাবে, প্রথমে যদি আমরা অমূলদ সংখ্যা দেখি, যেরকম √2 যদি তোমরা করো, দেখো √2 করলে তোমরা কি পাবে, যে 1.4142 এইভাবে। তোমরা এটা ভগ্নাংশ আকারে করতে পারবে না, মানে এটা চলতেই থাকবে। যেরকম আরেকটা সহজ উদাহরণ দিই, পাই এর মান হচ্ছে 22/7। তো দেখো এটার এমন একটা ভ্যালু, এটা চলতেই থাকবে সব সময়, এটা কখনো থামবে না। তো এটা হচ্ছে কি তোমার অমূলদ সংখ্যা, এটার ভ্যালু তোমার কখনো শেষ হবে না, 22/7, এটা চলতেই থাকবে চলতেই থাকবে। তো কোনো সংখ্যা যদি এরকমভাবে চলতেই থাকে 3.1416 এইভাবে যদি চলতেই থাকে, তাহলে এটাকে তোমরা কিভাবে লিখবে ভগ্নাংশ আকারে? এটা তো চলতেই আছে, তাহলে তো এটা কোনো শেষ নেই। তাহলে এটাকে হচ্ছে কি একটা অমূলদ সংখ্যা, যা ভগ্নাংশ আকারে কখনোই প্রকাশ করা যায় না। আর দেখো মূলদ সংখ্যা কি, যা ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়, যেমন হাফকে আমরা মূলদ হিসেবে লিখতে পারি। আবার 3ও একটা মূলদ সংখ্যা, কারণ 3কে আমরা 3/1 এই আকারে লিখতে পারি। তার মানে কি এটা একটা মূলদ সংখ্যা, রেশনাল নাম্বার। আবার -4কেও আমরা লিখতে পারি -4/1, ঠিক আছে, এইভাবে লিখতে পারি। এটাকে আরও লেখা যায় বা এইভাবে রাখলেও হয়। তো ভগ্নাংশ আকারে এটাকে কিন্তু প্রকাশ করা গেছে -4কে। তার মানে কি এটা হচ্ছে একটা রেশনাল নাম্বার বা মূলদ সংখ্যা। আশা করি বুঝতে পেরেছো। তো চলো এবার দশমিক ভগ্নাংশ, এটাও তোমরা পারবা। তো তোমাদের সমস্যা সসীম বা অসীম দশমিক ভগ্নাংশ নিয়ে। তো দেখো দশমিক ভগ্নাংশ, যদি আমি বলি দশমিক, তো তোমরা যে কোনো দশমিক আকারের সংখ্যা, এটা হচ্ছে দশমিক ভগ্নাংশ। বাট সসীমটা কি? সসীম হচ্ছে তোমার যে শেষ আছে, যে দশমিক ভগ্নাংশের শেষ আছে। যে 1/2 যদি আমরা করি, তো এটা আমরা পাবো 0.5। তো 0.5 এটা একটা শেষ আছে, তো এটা হচ্ছে একটা সসীম দশমিক ভগ্নাংশ। তারপর 1/4 যদি করি আমরা 0.25 পাবো, এটাও একটা সসীম দশমিক ভগ্নাংশ। কিন্তু অসীম দশমিক ভগ্নাংশ কি, যার শেষ হবে না। যেরকম বলছিলাম যে পাই এর মান 22/7, এটার কি কখনো শেষ হবে না। তো যখন যেটা কোনো দিন শেষ হবে না, সেটা হচ্ছে কি তোমার অসীম দশমিক, মানে এর কোনো শেষ নেই, অসীম দশমিক ভগ্নাংশ। তো এবার দেখো অসীম আবৃত তাহলে কি, যখন একই সংখ্যা বারবার আসবে। তো অসীম ঠিক আছে, কিন্তু একই সংখ্যা যখন বারবার আসবে, যেরকম মনে করো যে 0.4, তারপরে 1, 4, 1, এইভাবে একটা সংখ্যা আসতেই থাকলো অসীমভাবে, অসীম পর্যন্ত এটা চলতেছে। আবার বা তোমার হতে পারে 0.212, আবার দেখো 212, এভাবে চলতেছে 212, 212, 212। একই সংখ্যা যখন বারবার আসে তখন ওটাকে বলা হয় কি অসীম আবৃত। আর অসীম অনাবৃত তাহলে কাকে বলে? দেখো কোনো প্যাটার্ন নেই, যেটা শুধু
চলতেই থাকবে, যেরকম পাইয়ের মান যে 3.1416, তারপরে 9, এরকম যে সংখ্যাটা শেষ নেই, কিন্তু যে এই সংখ্যাটা তোমার চলতেই থাকবে 5, 9, আর এই সংখ্যার মধ্যে কোনো ধারা নেই। তো কোনো সংখ্যা একই সংখ্যা বারবার আসবে না, বা প্যাটার্ন নেই বলা যায়, এরকম এরপরে 6 আসলো, এরপর 0 আসলো, এরপর 1 আসলো, এইভাবে কোনো মিল নেই সংখ্যার মধ্যে। তো বারবার আসলো না একই সংখ্যা, এটা হচ্ছে তোমার অসীম অনাবৃত। আর এটাকে নন রিপিটিং নাম্বারও বলে, আর এটাকে অসীম আবৃতকে রিপিটিং নাম্বার বলে। আর ভগ্নাংশ জানো ডেসিমাল নাম্বার। তো এবার চলো নেক্সট, বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা যদি আমি বলি, তো দেখো সব ধরনের সংখ্যাই বাস্তব সংখ্যা। এবার দেখো বাস্তব সংখ্যার মধ্যে কি সব ধরনের সংখ্যাই আছে। বাস্তব সংখ্যাকে কি বলে দেখো, আর দ্বারা প্রকাশ করা হয়। তোমরা দেখবা যে বিভিন্ন জায়গায় আর, এন এর দ্বারা ন্যাচারাল নাম্বার বুঝে এন দেওয়া থাকে, বা ডব্লিউ হোল নাম্বার পূর্ণ সংখ্যা দেওয়া থাকে। তো আর দ্বারা বুঝে কি, বুঝে নিতে হবে, আর দ্বারা হচ্ছে তোমার রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা, যেখানে সকল ধরনের সংখ্যা থাকবে, মূলত থাকবে, অমূলত থাকবে, যেখানে পি বাই কিউ আকারের সংখ্যাও থাকবে, যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, যেরকম পাই এর মান, এটাও থাকবে। তো এটা হচ্ছে বাস্তব সংখ্যা। এই যে উদাহরণ দেওয়া আছে তোমার। তো বাস্তব সংখ্যার শ্রেণীবিভাগ যদি আমি বলি, যে রেশনাল প্লাস ইররেশনাল, মানে মূলত প্লাস অমূলত। তো এবার আসো যে বাস্তব সংখ্যার অসমতার কিছু শর্ত আছে, এগুলো যদি আমি তোমাদেরকে বলি, কিছু বেসিক নিয়ম আছে। তো দেখো নিয়মগুলো কি, বাস্তব সংখ্যার ক্ষেত্রে এ থেকে যদি বি বড় হয়, ঠিক আছে, এই যে বাস্তব সংখ্যার অসমতা বা এটাকে বলা হয় ইংলিশে ইনইকুয়ালিটি রুলস। ইনইকুয়ালিটি রুলস, এ থেকে যদি বি বড় হয়, তাহলে বি থেকেও এ বড় হবে। তো দেখো এটা তোমরা বুঝতে পারবে। আরও যদি আমরা দুইটা নিয়ম করি, দেখো যে দেখো 2 নম্বরটা আগে করা উচিত ছিল। দেখো যে কি বলা হচ্ছে, আমরা একটা অন্য কালার নিয়ে নিই। দেখো যে কি বলা হচ্ছে, যে একই সংখ্যার সাথে যোগ করলে অসমতা পরিবর্তন হয় না। দেখো 2 নম্বরটা আগে বুঝো, যদি এ থেকে বি বড় হয়, তাহলে দেখো এই যে এ প্লাস সি থেকে বি প্লাস সি বড়। যেরকম একটা সংখ্যা মনে করো যে এটা তো হচ্ছে বাস্তব সংখ্যার ক্ষেত্রে অসমতা আমরা দেখতেছি। তো দেখো এ থেকে যদি বি বড় হয়, তাহলে এ প্লাস সি থেকে বি প্লাস সিও বড় হবে। যেরকম মনে করো যে 2 থেকে 3 বড়, ঠিক আছে। তো দেখো এর সাথে যদি আমরা 1 যোগ করি, সরি 3 থেকে এই যে 2 থেকে 3 বড়, তো 3 এর সাথে 1 যোগ করলে 4, আর 2 এর সাথে যদি আমরা 1 যোগ করি, দেখো 3, তার হলো কি 3 থেকে 4 বড়। তার মানে কি, এটাই হচ্ছে অসমতা। এটা এগুলো ম্যাথগুলো বুঝতে পারবো ভালোভাবে। তো দেখো একই ধনাত্মক সংখ্যা দিয়ে গুণ করলে পরিবর্তন হয় না। যেরকম মনে করো যে সংখ্যাটি আছে এই যে 3 আর 2, এই মনে করো 3 আর 2। তো দেখো যদি এসি থেকে এই যে সি দ্বারা একই ধনাত্মক সংখ্যা দ্বারা যদি আমরা গুণ করি, যেরকম এটাকেও আমরা সংক্ষেপে বুঝাই 1 দ্বারা গুণ করলাম, এটাকেও আমরা 1 দ্বারা গুণ করলাম। তো বা এটাকেও আমরা যদি 2 দ্বারা গুণ করি, আর এটাকেও আমরা 2 দ্বারা গুণ করি, তাহলে এটার যে সাইন বুঝাচ্ছে, সাইন চেঞ্জ হবে না, ঠিক আছে। 3 দুগুণে 6, বা এটা এই যে 6 বড়ই থাকবে, আর এটা 4 থেকে 6 এই যে এইভাবেই থাকতেছে, কিন্তু এসি থেকে বিসি বড়ই থাকতেছে একই সংখ্যা দ্বারা। অর্থাৎ যদি গুণ করি, তাহলে তোমার কি এসি থেকে বিসি বড়ই থাকতেছে। তো এগুলোই জেনারেলি বোঝানো হয়। তো দেখো এখানে 1 নাম্বার কি বুঝাচ্ছে, দেখো এটা একেবারে সহজ। তো দেখো এ থেকে যদি বি বড় হয়, বি থেকে এ বড়, মানে তোমার সংখ্যাকে এইভাবে লিখতে পারো, যেরকম 2 থেকে 3 বড়, আবার এটাকেও তুমি এইভাবেও লিখতে পারো, 3 থেকে এই যে তোমার 2 থেকে 3 বড়। এই যে 2 লেস দ্যান 3, আবার তুমি লিখতে পারো 3 গ্রেটার দ্যান 2। যেভাবে লিখো এটা তোমার সেমই থাকবে। এটাই হচ্ছে বাস্তব সংখ্যার অসমতার কিছু বেসিক নিয়ম, তোমাদের বইতে আছে, দেখে নিবে প্রথম চ্যাপ্টারে। তো যদি আমরা নেক্সটে যাই, ঋণাত্মক সংখ্যা দিয়ে গুণ করলে উল্টে যায়। তো দেখো আমরা আরেকটা কালি নিয়ে নিই। তো দেখো যদি আমরা এটাকে ঋণাত্মক সংখ্যা দ্বারা গুণ করি, এই যে, তাহলে দেখো উল্টে যাবে। যেরকম মনে করো যে যদি সংখ্যা দ্বারাই বোঝাই 1 ছিল, আর তোমার এই যে 2, 1 আর 2 এর মধ্যে তোমার হচ্ছে কি 2 বড়। এখন দেখো যদি আমরা একে ঋণাত্মক সংখ্যা দ্বারা গুণ করি,
মনে করো যে -1 দ্বারা গুণ করলাম, তাহলে এখানে হলো -1 আর -2, তাহলে -1 থেকে কি -2 বড়? না, কখনোই না। তাহলে তোমার হবে -1 থেকে, এই যে -2 থেকে কিন্তু -1 বড়, তখন কিন্তু এটা উল্টে যাবে, ঠিক আছে? যে ঋণাত্মক সংখ্যা দিয়ে যদি গুণ করো তাহলে চিহ্ন উল্টে যাবে। মানে কোনো সংখ্যার এ থেকে যদি এই যে বি বড় হয়, যদি ঋণাত্মক সংখ্যা মনে করলাম সি দ্বারা যদি গুণ করো, তাহলে এই এ সি, এটাকেও সি দ্বারা গুণ করলাম, এটাকেও সি দ্বারা গুণ করলাম, তাহলে কি হবে? চিহ্ন আগে এইদিকে ছিল, এইদিকে ছিল, এখন কি চিহ্ন এইদিকে চলে যাবে। এটাই হচ্ছে তোমার অসমতার শর্ত, যে চিহ্নগুলো ঘুরে যাবে। এই যদি সি এখানে দেওয়া 0 থেকে ছোট, মানে ঋণাত্মক সংখ্যা দ্বারা গুণ করলে, আর ধনাত্মক সংখ্যা দ্বারা গুণ করলে কোনো চেঞ্জ আসবে না। তো এবার নেক্সটে যাই যদি আমরা, তো দেখো আমরা একটু সংক্ষেপে বলি আমরা আজকে কি কি শিখলাম। আমরা প্রথমে শিখলাম তোমার ন্যাচারাল নাম্বার, যেটাকে কি শুধু 0 থেকে বড় সকল সংখ্যা, যেটা হতে পারে তোমার 0 থেকে বড় সকল সংখ্যায় কি ন্যাচারাল নাম্বার, আর এটাকে n দ্বারা প্রকাশ করা হয়। এরপরে আমরা কি শিখলাম দেখো, এরপরে আমরা শিখলাম হোল নাম্বার, 0 থেকে 0 সহ সকল বড় সংখ্যাকে বলা হয় হোল নাম্বার। 0-এর সমানও হতে পারে, 0 থেকে বড়ও হতে পারে। এরপর আমরা কি শিখলাম দেখো, ইন্টিজার। তো ইন্টিজার দেখো, ইন্টিজার হচ্ছে কি তোমার 0 থেকে ছোটও হতে পারে, আবার 0 থেকে বড়ও হতে পারে। তো এই যে এইভাবে লেখা যায়, 0 থেকে এটা বড়ও হতে পারে বা সমানও হতে পারে, আবার কি এটা 0 থেকে তোমার ছোটও হতে পারে বা 0-এর সমানও হতে পারে। এরপরে যদি আমরা দেখি রেশনাল, মানে ভগ্নাংশ লেখা যায়। একটা হচ্ছে ইররেশনাল, লেখা যায় না ভগ্নাংশ আকারে, ওই যে মূলদ সংখ্যা আর অমূলদ সংখ্যা। তোমার একটা p/q আকারে প্রকাশ করা যায়, আরেকটা কিন্তু তোমার p/q আকারে প্রকাশ করা যায় না। এই যে ইররেশনালের ক্ষেত্রে কিন্তু p/q আকারে এটা প্রকাশ করা যায় না। তো যদি আমরা নেক্সটে যাই, রিয়েল মানে সকল সংখ্যা, মূলদ অমূলদ সব সংখ্যাই বাস্তব সংখ্যা। যদি আমি কারেক্ট চেঞ্জ করে নিই, দ্বারা যদি এই যে এটা আর দ্বারা প্রকাশ করা হয়, তোমরা দেখতে পাবা এটি সকল সংখ্যা, মূলদ থাকতে পারে, রেশনাল থাকতে পারে, এই যে রেশনাল প্লাস ইররেশনাল সকল সংখ্যাই থাকতে পারে। এটাই হচ্ছে রিয়েল নাম্বার, রিয়েল নাম্বার। তো যে কোনো সংখ্যাই থাকতে পারে, এটা হচ্ছে তোমার কি রিয়েল নাম্বার, বা সব সংখ্যাই থাকবে এখানে। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। তো এই ছিল বেসিক্স, মোটামুটি আমাদের বেসিক যদি যে কোনো কিছু ক্লিয়ার থাকে, তাহলে দেখা যায় কি তোমরা যে কোনো ম্যাথেই সহজেই সলভ করতে পারবা। তো তোমাদের দেখা যায় যে ম্যাথগুলো করার ক্ষেত্রে প্রথমে বুঝতে হবে, এরপরে যদি বুঝতে পারো বারবার প্র্যাকটিস করলে দেখা যায় কি তোমার ম্যাথ তুমি পারবা। কিন্তু যদি না বুঝে মুখস্থ করো, তাহলে দেখা যায় ম্যাথগুলো আর পারবা না। আর ম্যাথগুলো করার ক্ষেত্রে তোমার কিন্তু বারবার প্র্যাকটিস করতে হবে। একটা ম্যাথ তুমি পারো, তারপর এটাকে বারবার প্র্যাকটিস করতে হবে, আর প্র্যাকটিস না করলে কিন্তু ভুলে যাবে। তো তোমাকে যদি আমি আরও কিছু পরামর্শ দিই, যে পড়াশোনার একটা ভালো একটা পদ্ধতির নাম হচ্ছে গিয়ে ডেরেস। কিছু মোটিভেশনাল কথা না বললেই নয়। ডেরেস কিন্তু কোনো ডেরেস না, এটা হচ্ছে পড়াশোনার ভালো একটা পদ্ধতি। তো এখানে প্রথম হচ্ছে ডিতে ডায়েরি লেখা। তো ডায়েরি লেখার উপকারিতা কি, তুমি আগামীকালকে কি পড়বে বা আজকে কি পড়বে বা একটু পরে কি পড়বে, এটা ডায়েরিতে লিখে রাখা। দেখা যায় যে এটা করলে দেখা যায় যে যারা মেধাবী অনেকেই তারা দেখা গেছে বিশ্বের মধ্যে তারা ডায়েরি লিখে। তারপরে সেকেন্ড যে কাজটা করতে হয় তোমার রিভিশন। তো একটা পড়া দেখা যায় যে আমরা একদিন পরে পড়লে পড়ার একদিন পরে কিন্তু ভুলে যাই, এরপর এক সপ্তাহ পরে দেখা যায় যে ওই পড়ার আর কোনো মনেই থাকে না। তো আমরা কি করতে পারি এক্ষেত্রে, দৈনিক যদি কিছু সময় সকালে ঘুম থেকে উঠে বা ঘুমানোর আগে রাত্রে রিভিশন দেই, দেখা যায় ওই পড়া কিন্তু আমার মনে থাকবে। যা পড়লাম দৈনিকই ওটা রিভিশন দেওয়া, মানে প্রত্যেক দিন যদি রিভিশন দেয় তাহলে ওই পড়া কিন্তু আয়ত্তে থাকবে। দ্বারা বোঝায় দুইটা কাজ তোমার, একটা হচ্ছে এক্সাম দেওয়া। এক্সাম কি দেখো, এক্সাম হচ্ছে তোমার দৈনিক যা পড়বা এর উপরে তুমি একটা এক্সাম সিলেক্ট করে নিলে, এর উপরে আমি এক্সাম দেবো, বা তুমি যেভাবে দাও এক্সাম দিতে পারো। তো এগুলো সিলেক্ট করে নিলে তুমি যে এক্সাম দিবে, এক্সাম দিলে তোমার হয় কি তোমার পড়া ঠিক কতটুকু তোমার কাজে আসলো এটা জানা যায়। আর আরেকটা হচ্ছে গিয়ে দ্বারা বোঝায় এক্সারসাইজ। এক্সারসাইজ দেখা যায় যে দৈনিক যদি কেউ 30 মিনিটের মতো এক্সারসাইজ করে, আর ছেলেটির জন্য বলা যায় যে কেউ যদি হাঁটে, ঠিক আছে, তাহলে কিন্তু তার পড়াশোনার জন্য ব্রেন, ঠিক আছে, ব্রেন কিন্তু কার্যকরভাবে তার গতি কিন্তু বেড়ে যায়। এক্সারসাইজ করে কেউ যদি দৈনিক এক্সারসাইজ করবে কতক্ষণ,
30 মিনিট। তো 30 মিনিট দৈনিক যদি কেউ এক্সারসাইজ করে, তো দেখা যায় কি তার পড়াশোনার গতি অন্য রকমের লেভেলে চলে গেছে। দৈনিক কমপক্ষে 30 মিনিট এক্সারসাইজ করবা দৈনিক। আর এই যে এজ দ্বারা, ঠিক আছে, তো এই একটা এখানে দুইটা এজ আছে। একটা এজ দ্বারা বোঝায় তুমি সলভ, একটা এজ দ্বারা কি বোঝায় তোমার সলভ করা। যেরকম মনে করো যে তুমি যে কোনো একটা এক্সাম দিলা, এক্সাম দেওয়ার পরে ওইটা কি করলা, আবার কি কি ভুল গেল ওইটা মিলানো, ওইটা হচ্ছে তোমার মিলাতে হবে। তো এটা মিলালে তুমি বুঝতে পারবা যে তোমার আর কি কত দূর অগ্রগতি প্রয়োজন। যেরকম আমি যখন ক্লাস 9 বা 10 ছিলাম তখন এমসিকিউগুলো আছে না, এমসিকিউগুলো এক্সাম দিতাম। এমসিকিউগুলো একটা বোর্ড ধরে 25টা বা 30টা এমসিকিউ যে ছিল আমাদের সময়ে, তো আমরা আমি ওটা এক্সাম দিতাম। এক্সাম দেওয়ার পরে আমি মিলিয়ে দেখতাম যে কতগুলো হয়েছে। এরপরে তোমার ওই যে তোমার যা যা ভুল যেত ওইগুলো আবার তোমার সলভ করা, যে তুমি আর কি এটা কেন ভুল গেল, তোমার এটা আসলে কি কারণে ভুল গেল, এগুলো সলভ করা। তো এটা হচ্ছে এস এর কাজ। তো আরেকটা এস দ্বারা কি বোঝায় এটা এখন আমার মনে পড়তেছে না, বাট এই যে ডিরেসি হচ্ছে কি পড়াশোনা করার জন্য উত্তম একটা পদ্ধতি। তো ভালো থাকবা সবাই আশা করি। তো নেক্সট যে ক্লাস আছে আমার আর ম্যাথ নিয়ে ইনশাল্লাহ দেখার চেষ্টা করবা। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবা আশা করি।